আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠ ভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জেনারেল পর্ব এবং সফল ঘটনা। আমাদের দেশের মৎস্য উৎপাদনে একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সবচেয়ে বেশি। বলা হয় এর পরিমাণ আমাদের মোট মৎস্য উৎপাদনের 12%। মৎস্য অধিদপ্তরে দেয়া তথ্য মতে দেশে গত অর্থ বছরে প্রায় 3.40 লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে, যা গত 2005 এবং 2006 অর্থ বছরের ইলিশ উৎপাদনের প্রায় 22.5% বেশি। এ কথা সবাই স্বীকার করবেন, ইলিশ উৎপাদনের সাফল্যের মূল কারণ মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধে সরকারি পদক্ষেপ। ইলিশ উৎপাদনের মা ইলিশ রক্ষা, জাটকা আওরণ প্রতিরোধে সাম্প্রতিক বছরে সরকারিভাবে নানারকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। জেলে ভাইদের বিজিএফ খাদ্য সহায়তা প্রদান, বিকল্প কর্মসংস্থানে উপকরণ বিতরণ, জাটকা ও মা ইলিশ রক্ষায় কার্যকরী আইন বাস্তবায়ন এর মধ্যে উল্লেখযোগ্য। তারই ফলশ্রুতিতে চলতি মৌসুমে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, চাঁদপুর ইত্যাদি অঞ্চলে ব্যাপক ইলিশ ধরা পড়েছে। ইলিশের বাম্পার উৎপাদন নিয়ে একাধিক প্রতিবেদন দেখেছেন আমাদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের অনুষ্ঠানগুলোতে। ইলিশের এই বাম্পার উৎপাদনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও 13 অক্টোবর থেকে 23 অক্টোবর অনুষ্ঠিত হল মা ইলিশ রক্ষা কার্যক্রম 2013। তবে এবারে মা ইলিশ রক্ষা কার্যক্রম ছিল আরও ব্যাপক। চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ইত্যাদি জেলায় 11 দিনে মা ইলিশ রক্ষা কার্যক্রমে মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন 3 শতাধিক অভিযান পরিচালনা করেছে। দর্শক মণ্ডলী, এরকম একটি অভিযানে মাটি ও মানুষের ধারণ দল আমরা অংশ নিয়েছিলাম চাঁদপুরের মেঘনা নদীতে। দর্শক মণ্ডলী, এবার চাঁদপুরের মেঘনা নদীতে 23 অক্টোবরের অভিযান চিত্র। চাঁদপুরের মুখ থেকে আমাদের যাত্রা শুরু। আমরা এগিয়ে চলছি মেঘনা নদী ধরে চাঁদপুরের ভাটিতে। এরই মধ্যে আমাদের নৌযান মেঘনা ছেড়ে পদ্মার কাছাকাছি। দর্শক বন্ধু, এটি হচ্ছে চাঁদপুর উপকূলের মেঘনা নদীর অংশ। আমরা দূরে দেখতে পাচ্ছি যে পানি যে অংশটি, ওটি হচ্ছে পদ্মা নদীর অংশ, আর এটি হচ্ছে মেঘনা নদীর অংশ। আমরা সহজে বুঝতে পারছি যে পানির রং ওটা একটু ঘোলাটে আর এটা একটুখানি সবুজ। এতে বোঝা যায় যে ওইটা অংশটি হচ্ছে পদ্মা, এটি হচ্ছে মেঘনা। পদ্মায় ঢুকেই দেখলাম দূরে অনেকগুলো মাছ ধরার নৌকা। আমাদের লক্ষ্য জেলেদের নৌকা। ইতোমধ্যেই একটি জেলে নৌকার কাছাকাছি আমাদের নৌকাটি। অভিযানের নৌকা টের পেয়ে জেলে নৌকাটি তড়িঘড়ি করে জাল তুলে খুব দ্রুত সামনের দিকে এগোচ্ছে। আমরাও তার দিকে।
প্রশাসনের ভয়ে তারা নদী ঝাঁপ দিল এবং কতগুলো তীরে উঠে পালিয়ে গেল এবং তারা যে কাণ্ডটি করেছিল সে এই মাছগুলো তার ধরেছিল। এখানে প্রায় 30টি মাছ হবে এবং প্রায় 25 কেজির মতো। জাহিদ সাহেব, এখানে কি সবগুলো মাছই ডিম পাড়া হয়ে গেছে মনে করেন? যে অধিকাংশ মাছই ডিম পেড়েছে, যেমন এই মাছটি এখানে ডিম পেড়েছে, এরকম আরও আমরা দেখাবো যে কি করে বোঝা গেল যে মাছটি ডিম পাড়া হয়ে গেছে? একটা নমুনা কি দেখানো যায়? কি করে? নমুনাটা হলো আপনি দেখে দেখবেন যে এই মাছটি দেখেন এ নাচ বেরিয়ে গেছে এবং এখানে মুখ এটা শুরু হয়ে তলপেটগুলি চোখা দেখেন। এটা যদি ডিম থাকতো এটা ফুলানো হতো। যেমন এই যে দেখেন এই মাছটা কিন্তু ডিম পারে নাই, এটা কিন্তু ডিম পারবে। দেখেন যে ওখানে উপরের দিকে উঁচা আছে। কিন্তু আপনারা তো বলেছেন পূর্ণিমার মধ্যে ডিম পাড়া শেষ হবে। হ্যাঁ। আজকে ডিম কেন রইল এটা কি মনে করেন? এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? আসলে আপনি এটা যে প্রশ্নটা যথার্থ করেছেন যে আমাদের এই 11 দিনে 60 থেকে 65 ভাগ মাছই কিন্তু ডিম পেড়ে ফেলে এবং এখানে তার নমুনা আমরা সবগুলি সর্টিং করে দেখাবো যে কতগুলি ডিম পেড়েছে আর কতগুলি পারেনি। অর্থাৎ 60 থেকে 65 ভাগ মাছ ডিম পেড়ে ফেলে, কিন্তু আর যে মাছগুলি ডিম পারে নাই ডিম পারবে তাদেরকেও যদি আমরা 2-3 দিন যদি আমরা সময় বাড়াই তাহলে এই সময় তারা কিন্তু ওই ডিমটাও পাড়ে ফেলবে এবং তাতে হবে কি যে আরও ব্যাপকভাবে আমাদের ইলিশের পোনা তৈরি হবে। জেলেগুলো ধরা পড়তো যদি, তাহলে তাদের কি শাস্তি হতে পারতো? এই জেলেগুলি ধরা পড়লে কমপক্ষে 1 বছরের জেল বা 5,000 টাকা জরিমানা অথবা বিচারিক আদালত উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। একটা পরিসংখ্যান দেওয়া যায় 13 তারিখ থেকে 23 তারিখ এই যাবত আপনারা এরকম কতগুলো জেলের আপনারা শাস্তি দিয়েছেন এই অন্যায় করে? 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমার যে 20টি জেলায় এটি 102টি উপজেলায় কাজ চলতেছে। এখানে আমরা প্রায় 1200-র মতো জেলেকে আমরা জেল দিতে পেরেছি এবং প্রায় 5 লক্ষ টাকা আমরা জরিমানাও আদায় করেছি। যাই সাহেব, একটি বিষয়ে দৃষ্টি আসলো, সেটা হলো যে চাঁদপুরের ঠিক কাছে প্রশাসন এত তৎপর, তারপরেও ঠিক চাঁদপুর থেকে 3 কিলোমিটার দূরে এরা কি করে সাহস পেল নদীতে নামার জন্য? এটা কি প্রশাসনিক দুর্বলতা নাকি ওরা জলদস্যুতার কারণে হয়েছে মনে করেন? আসলে প্রশাসনিক দুর্বলতা নয়, এটি হলো সকলকে নিয়েই দেশ। আমার এই মানে শত শত কিলোমিটার লম্বা আমার নদীপথ, এত বড় জলরাশি কোনো সরকারের পক্ষেই কোনো প্রশাসন যন্ত্রের পক্ষেই মানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি না সারা দেশের জনগণ এতে অংশগ্রহণ না করে। আজকের দিনটা মোটামুটিভাবে এই নদী নিরাপদ থাকবে। নদীতে নিরাপদ থাকবে, আর নামবে না। ওরা জানে যে প্রশাসনের লোক আসছে, ফিশারির লোক আসছে, ওরা আর নামবে না। ঠিক আছে, আমরা জাল নিয়ে যাচ্ছি। 10 মিনিটে আমরা যে মাছগুলো দেখলাম, একটি কথা ছিল যে এখানে অনেক মা ইলিশ ডিম ছেড়ে দিয়েছে, অনেকগুলো ডিম ছেড়ে দেয়নি। এখন আমরা 30টি মাছকে দেখব ভাগ করে যে কোন মাছগুলো ডিম পেরেছে আর কোন মাছগুলো বাকি আছে। অর্থাৎ যদি আরও 5 দিন সরকারিভাবে বাড়ানো যায় তাহলে আশা করছেন যে এই মাছগুলো আরও ডিম পাড়ার সুযোগ পাবে। এটা আমরা দেখতে পাচ্ছেন যে প্রায় 60 থেকে 65 ভাগ ডিম পেরেছে আর এই যে এটা ডিম পারে নাই। ওই যে আমি বলছিলাম যে আরো 2-3 দিন যদি আমরা বাড়াই এটা কিন্তু ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে। আর এটা আজকে রাতে ডিম পারবে বা কালকে রাতে ডিম পাড়া ফেলবে। কেমন? এরকম একটি মাছে একটা ইলিশের মধ্যে কি পরিমাণ ডিম আছে আপনার? এই যে এখানে কি পরিমাণ ডিম? একটি ইলিশ মাছে একে কমপক্ষে 3 লক্ষ ডিম থাকে। অর্থাৎ একটি মাছ যদি আমি ধ্বংস করি মা মাছ, তাহলে 3 লক্ষ মানুষের বা 3 লক্ষ পরিবারের খাবার নষ্ট করতেছে। যাই হোক, আমরা কি করে বুঝবো যে এখানে 3 লক্ষ ডিম আছে? কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে? আচ্ছা, এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে ছোট ছোট যে আপনারা ডিম দেখছেন, দর্শক মণ্ডলী আপনারা হয়তো খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন না, তবে খুব মাইক্রোস্কোপে যদি দেখানো যায় তাহলে বোঝা যাবে যে খুব ছোট ছোট ডিম। এবং আপনি বলছেন 3 লক্ষ ডিম এখানে কমপক্ষে থাকে। এটা 3 লক্ষ থেকে 28 লক্ষ পর্যন্ত থাকে। এবং কতগুলো সার্ভাইভ করে, কতগুলো বাচ্চা বাঁচে এখান থেকে যদি ডিম পারে? তাহলে না, এটা হলো 3 লক্ষ কমপক্ষে ডিম থাকে। এটা ম্যানেজমেন্ট যখন ভালো থাকবে, আপনি ধরেন যে আমার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে 3 লক্ষ মাছ থেকে অন্তত আমার 20% মাছ একদম সার্ভাইভ করবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিম পাড়া আমার বেশি দরকারও নেই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি ডিম পাড়া হয়ে গেছে এমন মাছের অবস্থা কোনটা? আপনি দেখেন কোন মাছের ডিম পাড়া হয়ে গেছে। ডিম পাড়া হয়ে গেছে একটা মাছ। হ্যাঁ, নিয়ে এসো এটা। আপনারা দেখেন যে এখানে এই দেখেন আগের মাছটাতে কি ছিল, দর্শক মণ্ডলী দেখবেন ওখানে আমরা আগে দেখাইছি যে ডিম ছিল একদম। এর তল পেটে ডিম ছিল ওই মাছ। আর এই মাছটাতে দেখেন যে ডিম পাড়া হয়ে গেলে দেখেন এখানে ব্লাডের মতো লাল চলে আসছে। এখানে হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন যে এটাতে ডিম পারবে, তার মানে এটাকে ডিম পাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাল লাল একটা হয়ে গেছে, তার মানে ডিম পাড়া হয়ে গেছে। এটা একটা, আরেকটা হলো চোখা হবে।
এই যে আচ্ছা। চোখা হবে, দেখেন আচ্ছা। এগুলি চোখা হয়ে তার গেছে, মানে খালি হয়ে গেছে। ডিম বের হয়ে গেছে আর কি। আচ্ছা। ডিম বের হয়ে গেলে যা হয়, আর এখানে দেখেন এখানেও কিন্তু একই জিনিস, এগুলি চোখা হয়ে গেছে, মানে চিকুন হয়ে আসছে, ফুলা নাই। ফুলা থাকে মানে ভিতরে ডিমের শলাগুলি রয়েছে, কেমন, সেটি যেহেতু এখানে নেই, এখানে হয়তো অল্প কিছু ডিম পেতে পারেন। এমনিভাবে 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। নদীর স্রোতের অনুকূলে ইতিমধ্যেই আমরা চাঁদপুরের ভাটিতে প্রায় 20 কিলোমিটার দূরে। দর্শক মণ্ডলী, আমরা আগে বলেছিলাম যে এবারের অভিযানে, বরাবরই অভিযানে সরকারিভাবে সমস্ত প্রশাসন জড়িত, বিমান বাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশ সবাই জড়িত আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মেঘনা নদীর উপরে 2টি হেলিকপ্টার টহল দিচ্ছে। তার অর্থ হচ্ছে বিমান বাহিনী এখন তারা টহল দিচ্ছে আজকে শেষ দিনে, যে কোনো জেলে অবৈধভাবে জাল ফেলে কিনা। তো এই একটা কার্যক্রম, যে কার্যক্রমে জেলেরা ভয় পাবে এবং আমাদের যে প্রশাসনিকভাবে যে আমাদের অভিযান ছিল সার্থক অভিযান বলে মনে করা হবে। নদীতে ভাটা শুরু হয়ে গেছে। নদীতে অভিযানের খবরাখবর ইতোমধ্যেই জেলেদের কাছে পৌঁছে গেছে। কয়েক ঘন্টার অভিযানেই নদী একেবারে ফাঁকা। চলতি বছরে মা ইলিশ রক্ষা কার্যক্রম শেষ দিনে আমরা ছিলাম চাঁদপুর থেকে অদূরে কয়েকটি চরে, আলুচর যে জায়গাটি। আমরা অভিযানের সময় দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো জাল নদীতে ফেলা ছিল এবং এখন ভাটা চলছে। ভাটার সময় দেখা যাচ্ছে যে ভাটার পরে অনেকগুলো জাল আমরা দেখতে পাচ্ছি এবং আশেপাশে কোনো জেলের আগে ফেলে গিয়েছিল, অভিযানের কারণে তারা পালিয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি জাল ওঠানোর সময় অনেক জালের মধ্যে মাছ আছে এবং এই অভিযান যে দলটি মাছগুলো, তারা জালগুলো নিচ্ছেন এবং মাছগুলো জব্দ করছেন। এগুলো সরকারি নিয়ম অনুযায়ী এগুলো করা হবে, পরিত্যক্ত ঘোষণা করা হবে। তেরো থেকে 23 যে অভিযান চলছিল, আমরা ছিলাম আজকে শেষ দিন সেই অভিযানের সঙ্গে। আজকের অভিযানে যে বিষয়গুলো আমরা দেখলাম সে বিষয় হলো যে এই অভিযানে প্রশাসন বা মৎস্য অধিদপ্তরের লোকজন অনেকগুলো নৌকা তারা ধরেছে এবং অনেক কারেন্ট জাল তারা ধরেছে এবং ধরার পরে নৌকার মধ্যেই কারেন্ট জালগুলো তারা পুড়িয়ে ফেলেছে, নষ্ট করে দিয়েছে। আর পাশাপাশি এখানে 6 জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে বয়স অনুযায়ী বা অপরাধ অনুযায়ী বিভিন্ন সময়ের জন্য তাদের কারাবাস দেওয়া হবে, জেলহাজতে পাঠানো হবে। যে এই অভিযানগুলি আরও বৃদ্ধি করতে হবে। ইলিশ আমাদের যে বাজেট আছে, আমরা যেমন আগে ছিল ইলিশের জন্য বাজেট, এই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে বাজেট ছিল 10 লক্ষ টাকা। এইবার সরকার আমাদেরকে দিয়েছেন খুশি হয়ে 50 লক্ষ টাকা। আমি জেলায় একটু কথা বলবো এই মুহূর্তে রায়পুর উপজেলার একজন মৎস্য কর্মকর্তা, ফোন নাম্বার আমার কাছে রয়েছে। দেখি ওনার এলাকাটায় আজকের এই দিনে অবস্থাটা কি। আজকে আমরা সকাল খুব ভোরের থেকেই পেট্রোলিং শুরু করেছি। তো আমার উপজেলাতে এখানে আমি কোনো নৌকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আমি এখন নদীতে অবস্থান করছি। তো আমরা আমাদের রায়পুর উপজেলা বাদ দিয়ে পাশের হিজলা উপজেলায় বরিশাল জেলায় চলে গেছি। মানে আপনি রায়পুর থেকে এখন হিজলাতে আছেন? হিজলাতে আছি আচ্ছা। এখন। তো এই হিজলাতে কিছু নৌকা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ফিশিং হচ্ছে আর কি, এখানে মাছ ধরা হচ্ছে। তো আমরা এখান থেকে অলরেডি 2টো নৌকা আটক করে ফেলেছি, আটক করে এবং একটা জাল তোলা হচ্ছে, ধীরে আটক করে ফেলছি। আচ্ছা, আপনার এই যে অভিযানটা, এবছরে এই যে অভিযানটি হলো, আপনার অভিজ্ঞতাটা কি, আপনার লার্নিংটা কি? সমস্যা হচ্ছে আসলে এখানে আমাদের যে পেট্রোলিং এর ব্যবস্থাটা অর্থাৎ টহল জোরদার করতে হবে। কোস্টগার্ড নৌবাহিনীর সাথে সাথে আমাদের প্রশাসনিক ভাবে যে আমরা সাপোর্ট দিতে যাচ্ছি তাদের, তো আমাদেরকে বরাদ্দ দেওয়া হয় সরকার থেকে। যেমন আমার প্রত্যেকটা সিটি বোর্ড বা পেট্রোলিং বোর্ডের সাথে 2টো কার্ডবোর্ড লাগে রেজিস্টার, এবং এটা 2বার সকাল এবং রাত্রে 2বার করে টহল হয়। দেখা যায় যে আমার যে বরাদ্দ দেওয়া আছে, এই বরাদ্দ দিয়ে আমি লেবার সাপোর্ট দিয়ে এগুলো পুরোই উঠানো যাচ্ছে না। আচ্ছা, আমি আপনার কথা শুধু ধরে আমি পিডি সাহেব কিছু প্রশ্ন করবো। আচ্ছা, যে উনি যে কথাটি বললেন বাস্তবে আপনার এই বিষয়ে আপনার কথাটা কি? উনি সঠিক বলেছেন যে এটি হলো, আমরা ওনাকে রায়পুর উপজেলাকে 60,000 টাকা বরাদ্দ দিয়েছি, যেটি আমার 10টি অভিযানের খরচ। কিন্তু আমার 24 ঘন্টা অভিযান চলতে হবে। সেখানে দেখা যায় যে একদিনে মিনিমাম আমার
10টি অভিযান 10 দিনের 11 দিন বা 15 দিনের জন্য 10টি অভিযানের খরচ। আসাদ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ টেলিফোন আসার জন্য। এই মুহূর্তে আপনার অনুভূতি এবং আপনার পরামর্শটা কি? দেখেন, আমার অনুভূতি যেটি বাস্তবটা সেটাই আমার অনুভূতি। সেটি হলো আজকে ইলিশ মাছ, আপনি ছোট আকারেরও মাছ দেখলেন যে চারা পোনা, এগুলি কিন্তু গত বছরে ছিল না। তো এগুলি ম্যানেজমেন্ট আমরা সংরক্ষণ করছি, ওটি বাঁচতেছে। সেই জন্য আমি 5 ইঞ্চি সাইজেরও পাচ্ছি, বড়টিও পাচ্ছি, ছোটোটি পাচ্ছি, সব রকমের পাচ্ছি। এই জন্য আমি বলবো যে বিগত সনে 3.5 লক্ষ হয়েছিল টন, মেট্রিক টন ইলিশের উৎপাদন হয়েছে। আমার এবছরে 4 লক্ষ টন ছাড়াই যাবে। এবং আমরা যে বাজেটটির কথা আশা করতেছি সুষ্ঠুভাবে করতে গেলে, সেই বাজেটটি ইনশাল্লাহ আমরা পাবো। এবং সেক্ষেত্রে আমরা 14-15 দিকে আমরা 5 লক্ষ টনে অটোমেটিক চলে যাব। দর্শক বন্ধু, এটি হচ্ছে চাঁদপুরের সবচেয়ে বৃহৎ একটি মৎস্য আড়ত, যেখানে মৌসুমে এই সময় প্রায় 3 থেকে 4 হাজার মণ ইলিশ এখানে বিক্রি হয়। কিন্তু আমরা যে সময় সরকারি কার্যক্রম চলছিল, মা ইলিশ রক্ষা কার্যক্রম 13 থেকে 23, আমরা আজকে 22 তারিখে এসে দেখতে পাচ্ছি এখানে কোনো ইলিশ বিক্রি হচ্ছে না এবং সমস্ত আড়তই ফাঁকা। এতে মনে হচ্ছে সমস্ত আড়তদাররাই সচেতন হয়েছে এবং তারা নিজেরাই ইলিশ বিক্রি বন্ধ রেখেছেন। অন্য কোনো মাছ বিক্রি করেন না? না, অন্য কোনো মাছ বিক্রি করি কেন, এখন অন্য কোনো মাছ আসে না এখানে? না, অন্য কোনো মাছ আসে না। আসে রাত্রে জিওল মাছ আসে, এটা আমাদের অন্য মাছ আসে না কেন, কারণ কি? মা ইলিশ ডিম ছাড়বে, এই জন্য এটা বন্ধ করে দিয়েছে ইলিশ মাছ বেচা কিনি। তো আপনি ইলিশ মাছ বিক্রি করছেন না কেন? কতদিন করবেন না? 24 তারিখ পর্যন্ত করবো না। 24 তারিখ। এসে লাভটা কি বলেন তো, যে 24 তারিখ পর্যন্ত যদি আপনি মা ইলিশ না বিক্রি করেন বা না আনেন, তো লাভটা কি হবে? আমাদের ইলিশ উৎপন্ন বেশি হবে, আমাদের বেচা কিনি ভালো হবে, সবাই কম বেশ পয়সা পাইবে। এখন যদি সব আমরা মা ইলিশ মাইরা ফেলাই। এখানে আপনার আরো কত মানুষ আছেন, কত আরত আছে এখানে? এখানে আছে আরো আছে 100 প্লাস। সবাই কি একই রকম ভাবে? একই রকম। কেউ ইলিশ মাছ বিক্রি করে না? জি না, সবাই সচেতন? সবাই সচেতন। এই বাজারের নাম কি? চাঁদপুর বেগনি বাগ। চাঁদপুর বিভিন্ন বাজার। এটি পাঙ্গাস না? জি স্যার, নদীর পাঙ্গাস? নদীর বাগ। এই কি মেঘনা নাকি? জি স্যার, ম্যাডাম। আচ্ছা, এটা কয় কেজি হবে? 15 কেজি হবে। কত দাম হচ্ছে কেমন? 350 টাকা কেজি, কত আপনার দাম আছে 500 টাকা। প্রায় 4,000। আর কি কি মাছ আছে সেখানে? এখানে রুই আছে, কাতল আছে, আইর আছে, হ্যাঁ, বড় চিংড়ি আছে। চিংড়ি দেখতে পাচ্ছি। ইলিশ মাছ কই? ইলিশ নাই স্যার, কেন, কারণটা কি? অভিযান স্যার। অভিযান কয়দিন থেকে কয়দিন মতো চলে? স্যার আজকে তো 9 দিন চলতে আছে, আজ বলে যা 10 দিন হবে স্যার। তো তো অভিযান, সরকার তো দিচ্ছে আপনার 23 তারিখে অভিযান শেষ। হ্যাঁ, আপনি যদি সরকার আরো 5 দিন বাড়ায় কিংবা আরো 10 দিন বাড়ায়, তো তাহলে আরো ইলিশ বেশি দিন মাছ- থাকবে। জি স্যার। আচ্ছা, এই অভিযানটার লাভটা কি আপনাদের বলেন? আপনাদের মাছ বিক্রি করেন? অভিযান স্যার, অভিযান লাভে তো ইলিশ মাছের মনে ডিমটা ছাড়তে আর কি। হ্যাঁ। ডিমটা ছাড়লে যেন মাছটা আরো বাড়ে। বিগত বছরের চাইতে এই বছরে আমাদের অভিযান অনেক বেশি সাকসেসফুল হয়েছে এবং এর মধ্যে আমরা নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশ এবং আমাদের স্থানীয় প্রশাসন, এমনকি জনপ্রতিনিধি, তাদেরকে সংযুক্ত করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এটাকে সর্বাংশে সফল করার জন্য চেষ্টা করছি। যে কারণে দেখা গেছে গত বছর এখানেই আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছিল এই অভিযানকালীন সময়ে। সেখানে আমি যে পরিমাণ জাল কিংবা মানে নৌকা এবার দেখেছি, কি চাঁদপুর অঞ্চলের চিত্র অন্যরকম, গতবার চেয়ে একটু ভিন্ন রকম? অনেকখানি অন্যরকম। বিশেষ করে রায়পুর এবং আপনার হাইমচর এলাকা দিয়ে গত বছর যেটা এমন ছিল যে আমরা সেখানে যেতে পারতাম না, এরকম অবস্থা ছিল। কিন্তু এইবার আমাদের ওখানে একটা কোস্টগার্ডের স্থায়ী ফাঁড়ি করা হয়েছে এবং সেখানে অনবরত কোস্টগার্ড থেকে আমরা, পর্যায়ে আগ্রহটা বেশি দেখাচ্ছে এবং তারাও কিন্তু অত্যন্ত আগ্রহী এবং তারা নিজেরাই বলতেছে যে এটার যে মানে শুভ ফল সেটা আমরা পেয়েছি। নিজের ভোগ করে। আপনারা এর আগে গত মাসের শেষের দিকে আমাদের অনুষ্ঠান দেখেছিলেন যে আমরা পাথরঘাটা, বরগুনা এবং বরিশাল থেকে যে মাছের বাজার দেখেছিলাম, পর্যাপ্ত মাছ সেখানে ছিল। তার মূল কারণ ছিল গত 3 বছর ধরে মা রক্ষা ইলিশ নানা রকম কার্যক্রমের কারণে, এবং সেই সার্থক অভিযান এবারও চলছে। আমরা আশা করি সরকারের সুদৃষ্টির কারণেও এর গতি আরও বাড়বে এবং আগামীতে এই যে সরকার ব্যয় বরাদ্দের ক্ষেত্রে একটু সরকার নজর দিলে আমাদের ইলিশটাকে আরও আমরা সামনে নিতে পারবো। আমাদের রূপালী ফসল যে ইলিশ, এটার ঐতিহ্য বজায় থাকবে।
এমনিভাবে দেশে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধ কর্মকাণ্ড আরও বেগবান হোক, এটাই আমাদের প্রত্যাশা। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।